আবার বঙ্গবন্ধুর ৭২ সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না, কোনো স্কোপ ছিল না। সেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন, হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন, বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে। আমাদের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন। প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংসদ সদস্য পদ যাবে। বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন, কিন্তু ৩ বার ফেরত দিলে সেটি আপনি এটি গ্রহণ হবে এরকম, কিন্তু তিনি তো আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে। না না না, এটা উনি ফেরত দিয়েছেন, উনি ব্যক্তিত্বের কারণে দিয়েছেন। আমি আপনাকে একটু বলি, বাংলাদেশ সংবিধানে আছে যদি কোনো আইন পাস হয় সেই আইনটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। উনি ৭ দিনের মধ্যে অনুমোদন করতে পারেন অথবা সংসদে ফেরত পাঠাতে পারেন। ফেরত পাঠানোর পর সংসদ যখন ওনাকে আবার পাঠাবে, তারপর যদি ৭ দিনের মধ্যে অনুমোদন নাও করেন, ধরে নেওয়া হবে উনি অনুমোদন করেছেন। তিনবার প্রফেসর আসিফ নজরুল তিনবার। আচ্ছা ঠিক আছে, জি। আমার হয়েছে কি, শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন, এটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন, এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল, আমাদের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন। উনি চ্যালেঞ্জ করতে যান নাই। চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রবলেম পড়তে হতো। আপনি কি মনে করেন যে মানে ষোড়শ সংশোধনী বাতিল অবস্থায় এখন বিচারকদের অপসারণের দায়িত্বটা আসলে কার কাছে আছে? কোর্টে কেস পেন্ডিং আছে, যেটি যে ষোড়শ সংশোধনী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা বা চলছে। আমি একটা কথা আপনাকে বলি, যে যখন আমাদের কিন্তু ৭২ সনের সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট ১৫০০ সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে এনেছেন। আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা জিয়াউর রহমান সাহেবের আমলে করা হয়। তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, দেখবেন আমাদের জাজরা আছে না, ওনারা যখন সুযোগ পান আর কি, এই যারা ৫ম সংশোধনী বাতিল করেছেন, 7th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন, ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন, সামরিক বিধি এর বিরুদ্ধে বলেন, অত্যন্ত জাস্টিফাইবলি বলেন। কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন? খায়রুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রেখে দিলেন কেন? উনি বঙ্গবন্ধুর ৭২ সনের সংবিধানের বিধানটা আনলেন না কেন? আবার বঙ্গবন্ধুর ৭২ সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না, কোনো স্কোপ ছিল না। সেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন, হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন, বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে। তা আপনি যখন খায়রুল হক সাহেবকে কথাই বলছি, উনাকে আমরা এত রেসপেক্ট করি, আপনার সামনে যখন সুযোগ আসছে, তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন? দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায়। তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি, তখন আমাদের কাছে মনে হয় যে মানে কি বলবো, আর বলা সম্ভব না। এই দেশে এত রকম আইন আছে, বলা সম্ভব না আসলে, এগুলি খুব অসঙ্গতি। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত, যেরকম ৭২ সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসারণ ক্ষমতা? আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে, সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে 70-র অবাধ প্রয়োগ নাই। এই 3টা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি ৭২ সনের সংবিধানই বেস্ট। এখন এখানে আপনি ৭০ অনুচ্ছেদ রাখবেন, তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ, তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে, যে কোনো প্রধানমন্ত্রী, বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও, যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি ৭২ সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটিগুলো থেকে গেলে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যেটি আজকে আসলে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম, সংবিধান পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য? নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি যে একটি বড় বাধা, যে কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না, সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেমিসের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা, সেটি দরকার, নাকি সংবিধানের পরিবর্তন দরকার, নাকি কোনো কিছুই দরকার নাই? আমি আপনাকে দুইটা উদাহরণ বলি। বিএনপি আমলে বাগুড়া যে উপনির্বাচন ছিল, একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল। একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য। এটা একটা আপনার প্রশ্ন উত্তর দিবে। সেকেন্ড হচ্ছে যখন সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে, যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম হাসান 35 থেকে 40 বছর আগে
বিএনপির কোন একটা পোস্টে ছিলেন, সম্পাদক ছিলেন, জি হ্যাঁ 35 থেকে 40 বছর আগে। 1930 সালে সবাই এটা বলতো, হ্যাঁ উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, সবাই বলতো তখন। কিন্তু উনি 35 বছর আগে বিএনপি করতেন। তো 35 বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তার আন্ডার ইলেকশন করা যায় নাই। আর প্রধানমন্ত্রী উনার জন্মে, উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন, উনি আওয়ামী লীগের মানে দণ্ডমুণ্ডের কর্তা, উনার আন্ডার ইলেকশন করা যাবে? আপনি ওখান থেকে উত্তর খুঁজে নেন। তো আমার একটা কথা কি, দেখেন সৎ নিয়ত থাকতে হবে। সৎ নিয়ত থাকলে পথ বের হয়, পথ কখনো আটকে থাকে না। ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে।